আজকের এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশে যারা এমবিবিএস বিডিএস ডাক্তার রিসেন্টলি পাশ করে বের হয়েছে বা গত কয়েক বছর আগে বের হয়েছে তাদের জন্য, এবং এটা যারা এমবিবিএস বিডিএস যারা স্টুডেন্ট এখন আছে এটা তাদের জন্য প্রযোজ্য। তো গত বেশ কয়েক বছর ধরে আমার সাথে আমার অনেক ফ্রেন্ড, জুনিয়র, এমনকি সিনিয়র অনেকের সাথে অনেকবার কথা হয়েছে, বা এদের মধ্যে ম্যাক্সিমাম পরিচিত, আবার অনেক অপরিচিত আমাকে মেসেজ দেয় এবং কথা বলে। প্রশ্ন হচ্ছে, আমি এখন বাংলাদেশে আছি অথবা আমি এখন বাইরে আছি, কিন্তু আমি কিভাবে ক্যারিয়ারটাকে আগাইতে চাই, মানে আগাইতে পারি সেটা, অর্থাৎ আমাদের সাথে রিলেটেড মেডিকেল ব্যাকগ্রাউন্ড বা ডেন্টাল ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখন আমার হাতে কি কি অপশন আছে বাইরে, দেশের বাইরে। তো অপশন তো আসলে অভাব নয়, অপশন অনেক আছে। তো এর মধ্যে আমি জাস্ট কয়েকটা হাইলাইট করব, যেমন ক্লিনিক্যাল সাইডে যেতে চাইলে কীরকম, রিসার্চ বা একাডেমিক সাইডে যেতে চাইলে কীরকম, এরকম জাস্ট কয়েকটা বিষয় ফোকাস করব। এটা হচ্ছে আমার নিজের যে জার্নি গত 7-8 বছর ধরে এমবিবিএস পাশ করার পরে, সেটার উপর ভিত্তি করে, এবং হচ্ছে আমি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পরিচিত জন বা ওরা আমাকে চেনে না, কিন্তু আমি ওদেরকে বিভিন্ন সোশ্যাল মাধ্যম, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন কারণে হয়তো চিনি। তো তাদের যে জার্নি, তো তাদের ওই জার্নি এবং নিজের জার্নি এবং নিজে যেগুলো দেখছি আর কি, এবং সব কিছু মিলে এটা হচ্ছে আমার একটা আইডিয়া বা ধারণা যেটা জন্মাইছে, সেটা আমি শেয়ার করব। এখন এইটা যে সবসময় সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে ব্যাপারটা কিন্তু তা না, বাট ইট উইল গিভ ইউ এ স্টার্টিং পয়েন্ট। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি কয়েকটা পয়েন্ট শেয়ার করবো আর কি। তো এগেইন এটা হচ্ছে, ধরুন এখন সিনিয়রিটি হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আপনি এখন বাংলাদেশে আছেন, আপনি আইদার মেডিকেল স্টুডেন্ট অথবা পাস করছেন। আরেকটা হতে পারে হচ্ছে আপনি অলরেডি দেশের বাইরে আছেন। তো আমি যেহেতু ইউএসএতে আছি, তো ধরেন আপনি ইউএসএতে আছেন। তো দুইটা ডিফারেন্ট সিনারিও, দুইটার ক্ষেত্রে আপনি কিভাবে আপনার হাতে কি অপশন আছে, কিভাবে আগাতে পারেন সেটা বলি। প্রথমে আসার যাক, আপনি এখন দেশে আছেন, আপনার ইচ্ছা আছে আপনার দেশে বাইরে যাওয়া। এখন সেটা তো দুই কারণে হতে পারে। একটা হচ্ছে আমি জাস্ট দেশ ভালো লাগতেছে না, দেশ থেকে বাইরে হয়ে যেতে চাই, সেটা একটা কথা। সেটার ব্যাপারে আমার আজকের ভিডিও না। আপনার হচ্ছে দেশের বাইরে আসতে চাওয়ার ইচ্ছা আছে, অ্যাট দ্য সেম টাইম আপনার এই আগ্রহটাও আছে যে আমি পড়াশোনা করতে চাই, আমি ক্যারিয়ারটা আগাতে চাই। সেক্ষেত্রে আমার হাতে আমি কি করতে পারি, আমি কিভাবে নিজেকে এটার জন্য প্রস্তুত করতে পারি, আমার অপশনগুলো কি, কোথায় কি লাগবে, এটা সম্পর্কে খুব ব্রিফলি একটু বলার চেষ্টা করব। তো আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে আপনি কোন দেশে যাবেন, কোন দেশে যেতে যাচ্ছেন, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নাকি অন্য কোনো দেশ। এইটা ডিসিশন নেওয়ার পরে, বা এমনও হতে পারে যে আপনি এশিয়ার কোনো দেশও হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, হংকং হতে পারে, চায়না হতে পারে ইভেন, হ্যাঁ, এরকম আপনাকে আগে দেশটা চুজ করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি কোন লাইনে যেতে চান। লাইন মানে হচ্ছে আপনি কি ক্লিনিক্যাল সাইডে যেতে চান, ক্লিনিক্যালি থাকতে চান, রুগী দেখতে চান ভবিষ্যতে, নাকি আপনি গবেষণা করতে চান, হ্যাঁ, একাডেমিক সাইডে ক্যারিয়ার করতে চান। আমি এই দুটার মধ্যে থাকতে চাই, মানে এই দুটার সম্পর্কে বলবো। আপনার আরও অপশন আছে, আমি ওগুলোতে যাচ্ছি না। তো এই দুটার মধ্যে এখন আপনাকে ডিসাইড করতে হবে। ধরেন আপনি ডিসাইড করছেন হচ্ছে আপনি ক্লিনিক্যাল লাইন খুব পছন্দ করেন, রুগী দেখতে খুব পছন্দ করেন, রুগীর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে খুব পছন্দ করেন। এখন আপনার হাতে তাইলে অপশন কি? অপশনটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার দেশের উপর, আপনি কোন দেশে যেতে চান। যেমন আপনি যদি ইউএসএতে আসতে চান, ডেফিনেটলি আপনাকে ইউএসএ মিলে করে আসতে হবে, এর বাইরে খুবই লিমিটেড অপশন। ইউকে যেতে হলে আপনাকে প্ল্যাব, ইউকেএমএলএ যেটাই হোক, সময়ের উপর ডিপেন্ড করবে। এখনও প্ল্যাব, তো হয়তো ইউকেএমএলএ দিয়ে রিপ্লেস হবে সেটা। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এএমসি। তো এভাবে আপনাকে ওই দেশের লাইসেন্সিং এক্সামটা ক্লিয়ার করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। এখন আপনি যদি ধরেন ইউএসএতে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউএসএমএলএটা দিতে হবে, এবং সুবিধা হচ্ছে বর্তমানে এগুলো সবগুলো স্টেপ, মানে রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য যেগুলো লাগবে সেগুলো সবগুলো বাংলাদেশে দেওয়া সম্ভব। পরীক্ষা স্টেপ 1, স্টেপ 2 এবং ইংলিশ টেস্ট যেটা, সেগুলো সবগুলো বাংলাদেশে দেওয়া সম্ভব। যে কারণে হচ্ছে আপনার খরচটা আগের তুলনায় অনেক কম এখন। মানে হচ্ছে আপনার পরীক্ষা ফি লাগতেছে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে, ওগুলা করলে মোটামুটি হচ্ছে আরও হয়তো কিছু খরচ আছে। আপনি যদি এই খরচটা সামাল দিতে পারেন,
এবং যদি আপনার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওরকম থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি 2 থেকে 3 বছর এটার পিছনে টানা লেগে থাকলে আপনার বাংলাদেশে থাকতে এগুলো ক্লিয়ার করে ফেলতে পারবেন। কিন্তু সেই সামর্থ্য যদি না থাকে, এটাও সম্ভব আমি মনে করি যে ধরুন আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, সেক্ষেত্রেও আপনি কিন্তু জব করার পাশাপাশি আপনি এটা করতে পারেন। এটা যেমন ধরেন কয়েক লক্ষ টাকা লাগবে আর কি। তো এটা সম্ভব, একটু টাইম লাগবে, কষ্ট হবে, বাট আমার মনে হয় যেমন আপনারা এখানে যারা ইউএস কি বলে এফসিপিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এমডি প্রিপারেশন নিচ্ছেন, ডিপ্লোমা করতেছেন, আপনাদের পড়াশোনা তো করতেই হচ্ছে, ট্রেনিং করতে হচ্ছে, এটার পাশাপাশি পড়াশোনা করে পাশ করতেছেন না, এক্স্যাক্টলি সেম। আপনি জব করবেন, জবের পাশাপাশি পড়াশোনা করবেন, করে এটা করবেন। এখন ওইটা ম্যানেজ করতে পারলে সাথে অবশ্যই ফ্যামিলি আছে, সব কিছু আছে। যদি আপনি ডিসাইড করতে পারেন যে আপনি এটা এই কনফিডেন্সটা যদি আসে যে আপনি পারবেন, এটা আপনি ইউ শুড গো ফর ইট। কারণ হচ্ছে ক্লিনিক্যাল সাইডে ধরেন আপনি আসলেন ইউএসএমএল দিয়ে, এরপরে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে হবে, ভিসা অ্যাপ্লাই করতে হবে, আপনি ধরেন সব কিছু হলো, দেন ইটস অলমোস্ট সিকিউরড। এটার উপরে আসলে আপনি রিসার্চ করেন বা যাই করেন না কেন, এইটার আপনার ক্যারিয়ার নিশ্চয়তা প্লাস স্যালারির দিক দিয়ে চিন্তা করলে সব কিছু মিলে আপনি এটা আসলে বেস্ট অপশন। এখন ধরেন আপনার ক্লিনিক্যাল সাইডে যাওয়ার ইচ্ছা নাই, এবং এটাও বলে রাখি, আপনি এটা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনি এমনকি যদি এখনো মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকেন, ইউ শুড স্টার্ট রাইট নাও। আপনি যদি 5 বছর হয়ে গেছে এমবিবিএস পাস করছেন, বা বিডিএস এর ক্ষেত্রে তো ডিফারেন্ট এক্সাম, এমবিবিএস পাস করছেন 5 বছর হয়ে গেছে, স্টিল ইউ শুড গো ফর ইট যদি আপনার ইচ্ছা থাকে। কারণ আমি যতটুকু দেখছি, এমনকি 10 বছর হয়ে গেছে ইউএসএমএল কি বলে এমবিবিএস পাস করছে, ইউএসএমএল দিয়ে রেসিডেন্সি ঢুকতেছে, আছে এরকম আছে। আমি জানি এরকম সম্ভব। যত আর্লি সম্ভব তত ভালো, যত হায়ার স্কোর তত ভালো। ডেফিনেটলি এগুলো তো রোল প্লে করে, এবং আরও এই যে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট বা অবজারভারশিপ বা রিসার্চ এক্সপিরিয়েন্স, এগুলা ফ্যাক্টর। বাট ইফ ইউ ওয়ান্ট ইট, গো ফর ইট, বেস্ট অপশন। এখন আসি দ্বিতীয় অপশনে। এইটা নিয়ে আমার সাথে অনেকের বেশি কথা হয়, যেটা কারণ হচ্ছে আমি নিজে হচ্ছে এই সেকেন্ড অপশনটা সেকেন্ড পথে হাঁটছে আর কি। সেজন্য আমার সাথে এইটা বেশি, অর্থাৎ যারা ইউএসএমএল দিতে চায় না, অথবা যাদের ক্লিনিক্যাল সাইডটা পছন্দ হচ্ছে না, অথবা যাদের রিসার্চটা করতে ইচ্ছা করতেছে, ওরা জানতে চায় এই পথে কিভাবে আগানো যায়। আমি একটু ডিটেলস এইটা সম্পর্কে আলোচনা করব। যারা ইউএসএমএল করতে চান, গো ফর ইট। এবং হচ্ছে এটার জন্য যারা ইউএসএমএল দিয়েছে ওদের সাথে কন্ট্যাক্ট করেন, অনলাইন ফোরাম আছে, ইউটিউব ভিডিও আছে, প্রচুর ম্যাটেরিয়ালস আছে এটার জন্য। আপনার এইটা সম্পর্কে জানতে গেলে ইনফরমেশন অভাব হবে না। জাস্ট সার্চ গুগল, জাস্ট মানে ইউটিউব আপনি সার্চ করেন, প্রচুর বাংলাদেশি ভিডিও পাবেন। আমাদের এশিয়ার, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা গ্র্যাজুয়েশন করে আসছে, অনেক ভিডিও পাবেন। যেটা পাবেন না বা খুবই কম পাবেন, সেটা হচ্ছে রিসার্চে কীভাবে ক্যারিয়ার করবেন। তো সেই জায়গায় যারা এটা করতে চায়, তাদের জন্য একটু আমার এক্সপিরিয়েন্সটা বা আমার অবজারভেশনটা শেয়ার করবো আর কি। প্রথম হচ্ছে ক্যারিয়ার প্রসপেক্টটা কেমন কম্পেয়ার টু দ্য ক্লিনিক্যাল ওয়ান। আমি বলবো যে স্যালারি কম, অনেক কম অ্যাকচুয়ালি। যেমন যারা রেসিডেন্সি শেষ করে ফ্রেশ স্পেশালিস্ট আর কি, এখানে তারা ইন্টার্ন মেডিসিনে হলে দেখা যাচ্ছে বছরে তাদের স্যালারি হবে হচ্ছে 200,000, 300,000, 400,000, ডিপেন্ডিং অন কোন জায়গায় আছে, কোন স্টেটে। সেটার সাথে কম্পেয়ার করলে একজন রিসার্চার, আপনি পিএইচডি করলেন, পিএইচডিতে আপনি স্যালারি পাচ্ছেন কম। পোস্টডক করলেন, পোস্টডক মানে হচ্ছে পিএইচডি করার পরের স্টেপ। এখানে হচ্ছে আপনাকে বেশ কয়েক বছর টাইম স্পেন্ড করতে হবে, ডিপেন্ডিং অন আপনি কোন স্টেটে আছেন, এখানে কম্পিটিশন কেমন, সেটার উপর ভিত্তি করে এটা 2 বছর হইতে পারে পোস্টডক, আবার 10 বছর হইতে পারে। তো সেই জায়গায় স্যালারি কম, ডেফিনেটলি অনেক কম ইয়ার তুলনায়। যেমন এটা হয়তো আপনি পোস্টডক অবস্থায় পাবেন হচ্ছে অন অ্যাভারেজ 60 থেকে 70,000 মতো। হয়তো নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া, ওখানে হয়তো 70,000 স্টার্টিং স্যালারি, বাট ওখানে এক্সপেন্সও বেশি। তো ওই জিনিসগুলা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ পরের স্টেজ আর কি, মানে আপনি পিএইচডি করলেন বা মাস্টার্স করলেন, এরপরে আপনি পোস্টডক করলেন, তখন স্যালারি কেমন হবে। এবং পোস্টডক করলেন, আপনি ধরেন ফ্যাকাল্টি পজিশনও পাইলেন, কোথাও প্রফেসর হিসেবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারলেন, স্টিল আপনার স্যালারি অনেক কম হবে। হয়তো এটা 100,000, 150,000, মেবি 200,000। 200,000 ইজ ভেরি হাই।
তো অ্যারাউন্ড লেটস সে 100-150, তার মানে হচ্ছে আপনি ক্লিনিক্যাল ইয়ার চেয়ে অনেক কিন্তু কম স্যালারি। এখন ইজ ইট গুড? ইয়েস, অফকোর্স ইট ইজ গুড। এটা ইজ মোর দেন এনাফ টু লিড এ নট রিচ লাইফ বাট মেবি এ কমফোর্টেবল লাইফ। আপনি অনেক কিছু করতে পারবেন না, বাট আমেরিকায় যেটা দরকার, যে একটা বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, হয়তো ইউ উইল নট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। এটা আপনি ভালো মতো চলতে পারবেন। ইটস মাচ মোর হায়ার দেন দ্য এভারেজ স্যালারি। তো ওইটা সমস্যা নাই, কিন্তু আপনি যদি ওইটার সাথে কম্পেয়ার করেন, ক্লিনিক্যাল যারা পথ পারে দিচ্ছে ওদের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু এটা অনেক কম। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে আগে মাথায় রাখতে হবে। এখানে রিসার্চ মানে যে টাকা, ওই টাকা কিন্তু আপনার পকেটে ঢুকবে না, ওই টাকা হচ্ছে আপনি স্পেন্ড করবেন। আপনি অনেক লক্ষ লক্ষ কোটি কোটি ডলার হয়তো আপনাকে ইনভেস্ট আপনি নিতে পারবেন, গ্র্যান্ড নিতে পারবেন, কিন্তু আপনাকে ওই টাকা কিন্তু আপনার পকেটে যাবে না। ওই টাকা দিয়ে আপনার স্যালারি হবে কিছুটা, বাট দ্যার ইজ দ্য লিমিট। আচ্ছা, ক্লিনিক্যালে ওই লিমিটটা নাই, আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। তারপরও এইটা আমি আপনার ক্যারিয়ার প্রসপেক্টটা আগে বলে দিলাম যে স্যালারির ক্ষেত্রে কী হবে, কারণ এটা একটা বার্নিং কোয়েশ্চেন কিন্তু। আচ্ছা, সেকেন্ড অপশন হচ্ছে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর ওকে উইথ দ্যাট। এখন হচ্ছে আমি কীভাবে আগাবো, তাই না? রিসার্চে আমি কীভাবে করতে চাই। ওকে, এখন হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যখন আপনি বাইরে যেতে চান, সেক্ষেত্রে মানে আপনি ধরেন এমবিবিএস পাস করছেন বা ডেন্টাল পাস মানে বিডিএস পাস করছেন, এখন আপনার হাতে কি অপশন? আপনি হচ্ছে মাস্টার্সের জন্য আসতে পারেন, আপনি পিএইচডির জন্য আসতে পারেন। এখন অনেক দেশে যে পিএইচডিতে ভর্তি হতে হলে আপনার আগে মাস্টার্স লাগে, অথবা কিছু কিছু ক্ষেত্রে এরকম সিনিয়র রয়েছে, যেমন আমি হংকংয়ের ব্যাপারে জানি, হংকং ইউনিভার্সিটি অফ হংকং বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেখানে হচ্ছে আপনি সরাসরি পিএইচডিতেও ঢুকতে পারেন, আবার আপনি মাস্টার্স মানে মাস্টার্স তো না, এমফিল বা রিসার্চ মাস্টার্সের ভর্তি হতে পারেন। দেন আপনি ওটাকে কনভার্ট করে পরবর্তীতে পিএইচডিতে সুইচ করতে পারেন, ওই একই সাথে আপনার এক্সট্রা টাইম লাগবে না, এটাও সম্ভব। তো এটা একটা অপশন। আপনি শুধু মাস্টার্স করতে পারেন, শুধু এমফিল করতে পারেন। এগুলো বিভিন্ন দেশে আপনাকে ওই দেশের বা ওই ইউনিভার্সিটির সিস্টেমটা সম্পর্কে খোঁজ নিয়ে জানতে হবে। কিন্তু ইউএস এর ক্ষেত্রে কী খবর? এখন অনেকে বলে যে যেমন আমি পিএইচডি করতে চাই, আমার তো মাস্টার্স নাই। ইউ ডোন্ট নিড এ মাস্টার্স। ইউএসএতে আসতে হলে আপনি বিএসসি, এমবিবিএস এগুলো শেষ করে আপনি কিন্তু সরাসরি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্স করতে পারেন, পিএইচডিতেও আসতে পারেন সরাসরি। কারণ ইউএসএ সিস্টেম হচ্ছে যে পিএইচডির যে 5 বছর বা অ্যারাউন্ড 5 বছর লাগে, তার প্রথম 2 বছর কিন্তু অ্যাকচুয়ালি মাস্টার্সে। এটা প্রথম 2 বছরে হচ্ছে আপনার এই যে কোর্স ওয়ার্কগুলো করতে হবে, এটা অ্যাকচুয়ালি মাস্টার্সে আপনাকে প্রিপেয়ার করে নেবে, মানে ওরা আপনাকে গড়ে তুলবে। কোর্স ওয়ার্ক করতে হবে, ল্যাবে রোটেশন থাকবে। দেন 1 বছর 1.5 বছর পরে আপনি যখন মোটামুটি রেডি হবেন, তখন হচ্ছে আপনার একটা নিজস্ব প্রজেক্ট দাঁড় হবে এবং আপনি পিএইচডিটা করবেন। তো বটম লাইন, আপনার মাস্টার্স দরকার নাই। করতে পারলে করতে চাইলে করতে পারেন আলাদাভাবে মাস্টার্স, অনেকেই করে, বাট ইটস নট ম্যান্ডেটরি। আপনি সরাসরি পিএইচডিতে আসতে পারবেন। এখন হচ্ছে আপনি পিএইচডিতে অ্যাপ্লাই করতে হলে বা ইভেন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার ফান্ডিংয়ের কী অবস্থা? ফান্ডিং দুইভাবে হতে পারে। হ্যাঁ, অনেকভাবে হতে পারে। আপনি নিজেদের বাংলাদেশের স্কলারশিপ নিয়ে আসতে পারেন যদি এরকম পান গভর্নমেন্ট থেকে, বা ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন থেকে, যেমন ইউরোপ বা ইউকে, এখানে যেমন আমি কমনওয়েলথের নাম শুনছি। তারপরে সুইডেনে যেমন সুইডিশ ইনস্টিটিউটের স্কলারশিপ আছে। ইউএসের ক্ষেত্রে এরকম আপনি খুঁজতে পারেন, যেমন আমি একটা জানি যেমন ফুল ব্রাইট স্কলারশিপ, এইটা আছে, এটা মাস্টার্সে যারা আসে ওদেরকে দেয়। তো এরকম খুঁজতে পারেন, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে এই যে আপনি যেই ইউনিভার্সিটিতে যাবেন, ওই ইউনিভার্সিটির যে প্রফেসরের আন্ডারে আপনি কাজ করবেন, ওই প্রফেসরের ফান্ড থাকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা এরকম অন্যান্য ফান্ডিং এজেন্সি থেকে ওদেরকে অনেক ফান্ড দেওয়া হয় রিসার্চ করার জন্য। তো ওই রিসার্চ করতে হলে প্রফেসরের তো স্টুডেন্ট লাগবে, ট্রেনি লাগবে, মানে পোস্ট ডক লাগবে, স্টাফ লাগবে। তো ওরা হচ্ছে ওখান থেকে স্যালারিটা দেয়। তো সেটা হচ্ছে আপনার ওদেরকে বলা হচ্ছে মানে হচ্ছে প্রফেসরের যে গ্র্যান্ট, সেখান থেকে আপনার স্যালারিটা আসবে বা ফান্ডটা আসবে। তো এটা একটা অপশন। এখন এটা করতে হলে আপনাকে আগে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে সেন্ট্রালি ফান্ডেড, মানে হচ্ছে ওই ইউনিভার্সিটির একটা সেন্ট্রাল ফান্ড থাকবে, ওইখান থেকে আপনাকে প্রথম 2 বছর বা ডিপেন্ড করে, লেটস সে 1 বছর 2 বছর আপনাকে ওখান থেকে ফান্ড দেবে। তারপর হচ্ছে আপনি যখন কোনো একটা প্রফেসরের সাথে
আপনার ফিক্সড হবে যে আপনি ওই প্রফেসরের আন্ডারে আলটিমেটলি পিএইচডিটা করবেন, প্রজেক্টটা চালাবেন, তখন অনেক সময় ওই প্রফেসর থেকে ফান্ডটা দেয়, মানে শেষ দেখা যাচ্ছে 3 বছর এরকম করে। তো এই জন্য আপনাকে আসলে এগুলোর মধ্যে অনেক ভেরিয়েশন আছে। সব ইউনিভার্সিটি একই রুলস, এমনকি এক ইউনিভার্সিটির মধ্যেও ডিফারেন্ট ডিপার্টমেন্টের মধ্যে ডিফারেন্ট রুলস থাকতে পারে। এটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটা কেউ আপনাকে বলে দিতে পারবে না আসলে। যেমন আমি যে ইউনিভার্সিটিতে এখন আসছি, ওখানে পিএইচডি অ্যাডমিশনের ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে কোনো প্রফেসর কন্ট্যাক্ট করতে হবে না, আপনি সরাসরি ওখানে হচ্ছে এই যে গ্র্যাজুয়েট স্কুলে আপনি ওদের যখন অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হবে আপনি সরাসরি অ্যাপ্লাই করবেন। ওরা আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজ যেটা থাকবে, আপনার সিভি, তারপর আপনার ট্রান্সক্রিপ্ট সবগুলো ইভ্যালুয়েট করে আপনাকে র্যাঙ্কিং করবে, এবং যদি মনে করে যে আমি এর ইন্টারভিউ নেব, তখন হচ্ছে আপনার একটা ইন্টারভিউ হবে, এবং এর উপর সব কিছু মিলে একটা ফাইনাল ডিসিশন হবে যে আপনাকে অ্যাডমিশন দেবে কি দেবে না। অনেক সময় দেখা যাচ্ছে এই অ্যাডমিশনটা ইট কামস উইথ ফান্ডিং, এটা ম্যান্ডেটরি ফান্ডিং হিসেবে আসবে। আবার অনেক ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে অ্যাডমিশন এবং ফান্ডিং সেপারেট। হ্যাঁ, তো এইটা আসলে এটা ভ্যারি করবে, এটা 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 স্পেসিফিক্যালি বলা সম্ভব না কোন ক্ষেত্রে কি হবে। আবার এটা তো আমার ইউনিভার্সিটির কথা বললাম, আবার অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে আছে যেখানে হচ্ছে, বা হয়তো এটার সংখ্যাটাই বেশি, যেখানে হচ্ছে আপনি মানে সেন্ট্রাল কোনো অ্যাডমিশন না, সেন্ট্রাল অ্যাডমিশন বলতে আলটিমেটলি তো ফ্যাকাল্টি আপনার অ্যাপ্লিকেশনটা ইভ্যালুয়েট করবে, বাট আপনার প্রাইমারি পয়েন্ট অফ কন্ট্যাক্ট হবে হচ্ছে একজন প্রফেসর, যে প্রফেসরের স্টুডেন্ট লাগবে। তার মানে আপনার যেই রিসার্চ টপিকে যে সেগুলোতে কাজ করতে ইচ্ছুক, সেগুলোতে হচ্ছে আপনি আপনার প্রফেসরগুলো খুঁজে বের করবেন কোন ইউনিভার্সিটিতে আপনার রিসার্চ, আপনার যে সাবজেক্টে বা যে টপিককে কাজ করতে ইন্টারেস্টেড, সেই টপিকে কে রিসার্চ করে, কোন প্রফেসর কাজ করে, তার ফান্ডিং আছে কিনা। যদি দেখেন যে তার ফান্ডিং আছে, দেন আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করবেন ইমেলের মাধ্যমে, এবং হচ্ছে উনি যদি রিপ্লাই দেয়, তখন হচ্ছে আপনার সাথে একটা ইন্টারভিউ হবে, আপনাকে কিছু কাজ মানে একটু করতে বলতে পারে বা প্রেজেন্টেশন দিতে বলতে পারে, এরকম। বা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এক এক প্রফেসর এক একভাবে হয়তো এটা ইভ্যালুয়েট করবে আপনাকে। দেন হচ্ছে আপনাকে যদি উনি পজিটিভ সাইন দেয় যে ঠিক আছে আমি স্টুডেন্ট নিচ্ছি, তুমি অ্যাপ্লাই করো, তখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। তো এইটা একটা অপশন। এখন এটা সেকেন্ড যে অপশন বললাম, বা ফার্স্ট যে অপশন যেটা সেন্টার অ্যাডমিশন, যেটাই হোক না কেন আপনাকে তো শো করতে হবে যে ইউ আর সামথিং। তো এখন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের এমবিবিএস কারিকুলাম বা বিডিএস কারিকুলামে ওই আরএফএসটি টা ছাড়া আসলে খুব বেশি তো আমাদের এক্সপোজার থাকে না রিসার্চে, এইটা একটা প্রবলেম। তো সেই জন্য আপনি ওখানে কিভাবে আপনি এটাকে হাইলাইট করবেন, এটা একটা প্রবলেম। তো মানে প্রবলেম বলতে আপনি প্রবলেম হিসেবে নিলে প্রবলেম, কিন্তু এটাকে আপনি কিভাবে এটাকে কনভিন্স করবেন, সেখানে হচ্ছে মেন জিনিসটা। এখন আপনি এই যে প্রফেসরদের বা অ্যাডমিশন কমিটির অ্যাটেনশন ক্যাচ করতে হলে আপনি কিভাবে করবেন, আপনার হাতে কি করার আছে, বাংলাদেশে কি করতে পারেন। একটা হচ্ছে আপনার যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স অলরেডি না থাকে, দেন ইউ ডোন্ট হ্যাভ ইট, তখন হচ্ছে আপনার যা আছে সেটা নিয়ে তুলতে হবে। কিন্তু যারা জুনিয়র লেভেলে আছেন, স্টুডেন্ট যারা আছেন, বা যারা মাত্র ফ্রেশ গ্র্যাজুয়েট, যদি সম্ভব হয় আপনি কোনো একটা প্রফেসরের সাথে কোনো একটা রিসার্চে কাজ করেন। যেমন আমি আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি 2জন প্রফেসরের সাথে কাজ করছি। একজন প্যাথোলজি, আমার খুবই 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 হেল্পফুল এবং শ্রদ্ধেয় একজন প্রফেসর, ওনার সাথে আমি বেশ কয়েক মাস কাজ করছি, এবং একটা পেপারও ইভেন পাবলিশ করছি ওনার সাথে। পেপার পাবলিশ হয়েছে আমি বাইরে আসার পরে, অ্যাডমিশন হওয়ার পরে, বাট আমি ওইটার মাধ্যমে শিখতে পারছি যে কীভাবে ডাটা কালেক্ট করতে হয়, কীভাবে ডাটাগুলো কম্পাইল করতে হয়। এটা যে প্রফেসর শিখে দেবে তা না, এটা আপনি নিজে নিজে করবেন। আপনি যখন একটা প্রবলেমে পড়বেন, ওই প্রবলেমটা সলভ করতে গিয়ে আপনার নিজে নিজে অনেক কিছু শেখা হবে, নিজে নিজে এই স্কিলটা ডেভেলপ করতে হবে যে আপনি একটা প্রফেসরের সাথে অ্যাটাচ হলেন। সেটা হতে পারে প্যাথোলজি, সেটা হতে পারে কোনো ক্লিনিক্যাল, সেটা হসপিটালে হতে পারে, সেটা প্রাইভেট চেম্বারে হতে পারে। যেভাবে পারেন আপনি একটা প্রজেক্টে, একটা ছোট প্রজেক্টে ইনভলভ হন, একটা ছোট একটা কোয়েশ্চেন সলভ করেন। যেমন আপনি যদি কোনো একজন প্যাথোলজি প্রফেসরের সাথে কাজ করতে চান, সেটা আপনি হসপিটালে যেতে পারেন, অথবা ওনার যদি প্রাইভেট চেম্বার থাকে সেখানে যেতে পারেন। বলতে পারেন যে স্যার আমি
আমার তো রিসার্চে খুব ইন্টারেস্ট আছে, আমি একটু কাজ করতে চাই আপনার সাথে। তো যেমন কথার কথা, আপনি যেই ডিস্ট্রিক্টে আছেন, মানে হচ্ছে যেই ডিভিশনে আছেন, যেমন ধরেন আপনি ময়মনসিংহ আছেন, চট্টগ্রামে আছেন বা ঢাকা মেডিকেল আছেন, একটা ছোট একটা কিছু নিয়ে শুরু করেন। যেমন ধরেন থাইরয়েড ক্যান্সার, তা আপনি দেখেন যে থাইরয়েড ক্যান্সার নিয়ে আপনি সিম্পল একটা এপিডেমিওলজি করেন, যে থাইরয়েড ক্যান্সারের যে কেসগুলো আসে ওখানের মধ্যে কোনটার ফ্রিকোয়েন্সি কেমন বা কোনটার প্রপোর্শন কেমন, সিম্পল এটা দিয়ে শুরু করেন। এটাও তো আমাদের, এই এক্সপোজারটাও তো আমার নাই, আমাদের থাকে না। এটা করতে গেলে আপনি জাস্ট একটা চিন্তা করেন যে আপনি এটা করতে গেলে আপনি অনেকগুলো প্রবলেম ফেস করবেন, যে এই ডাটাটা আমি কীভাবে কালেক্ট করবো, এটার ক্ষেত্রে কী হবে, আমি কীভাবে লিখবো, ফিগারটা কীভাবে তৈরি করবো। দ্যাট ইজ দ্য থিং। ওটার মাধ্যমে আপনার একটা স্কিল ডেভেলপ করবে, এই যে প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করবে, এবং আপনি হচ্ছে এটা সিভিতে দিতে পারবেন। যে আপনার পেপার হোক না হোক সেটা বড় কথা না, আপনি যে একটা কাজ করছেন এতদিন ধরে, ইউ হ্যাভ এ টকিং পয়েন্ট, আপনি ওটা সিভিতে যুক্ত করতে পারবেন। আপনার স্টেটমেন্ট অফ রিসার্চ ইন্টারেস্ট বা যেখানে সেখানে আপনি একটা 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 পাই গেলেন প্রজেক্ট, যেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন। পাবলিকেশন হতে পারলে বা কোথাও অ্যাবস্ট্রাক্ট সাবমিট বা বাংলাদেশের কোথাও কোনো মেডিকেল কলেজের জার্নালেও যদি আপনি পাবলিশ করতে পারেন, অ্যাবস্ট্রাক্ট হিসেবেও যদি কোথাও দিতে পারেন, ইটস এ বিগ প্লাস, তাই না? এটা দিয়ে আপনি অনেকের থেকে ডিফারেন্ট হয়ে গেলেন অলরেডি, তাই না? অ্যাটেনশন নিয়ে নিলেন। কিন্তু আমি যখন দিচ্ছিলাম তখন কিন্তু আমার কোনো পেপার পাবলিশ হয় নাই, আমার পেপারটা সাবমিট করছিলাম, তা আমি ওইটা নিয়ে একটা পেজ লিখে ফেলছি। আমি ওইটা নিয়ে হাইলাইট করে লিখে ফেলছি যে আমি কাজ করছি এরকম সেরকম। আমি এটা আপনাকে দেখা দেবেন, রিসার্চ এগুলো হচ্ছে সেল করার জিনিস, আপনাকে এটা সেল করতে পারতে হবে। তারপরে যেমন ধরেন আপনি কোনো একটা ক্লিনিক্যাল ইয়াতেও যেতে পারেন, তাই না? একজন নিউরোলজিস্টের সাথে আপনি কাজ করেন না, তাই না? সেটা মেডিকেলে হসপিটালে হোক বা ওনার চেম্বারে হোক, যে স্যার আমি কি নিয়ে কাজ করতে চাই, যেমন ধরেন স্ট্রোক, হ্যাঁ, সিম্পল স্ট্রোক নিয়ে কাজ করেন না, তাই না? স্ট্রোকের ক্ষেত্রে যেমন ধরেন বলতে পারেন যে হেমোরেজিক ভার্সাস হেমোরেজিক ভার্সাস ইসকেমিক, এগুলো হতে পারে। তারপরে মানে এগুলোর এপিডেমিওলজি দিয়ে শুরু করেন আপনি, তাই না? কোনটার প্রমোশন কেমন, তাদের প্রি হিস্ট্রি মানে ডায়াবেটিসের হিস্ট্রি আছে কিনা, হাইপারটেনশন হিস্ট্রি আছে কিনা, বা যারা অ্যাডমিশন আছে ওদের ব্লাড প্রেশার কেমন, এরকম অনেক কিছু করা সম্ভব। আপনি জাস্ট একটু চিন্তা করেন, একটা পেপার ঘাটেন, প্রফেসরের সাথে কথা বলেন, উনি আপনাকে অ্যাডভাইস দেবে। ওনারা তো বিভিন্ন জায়গায় কনফারেন্সে যায়, অ্যাবস্ট্রাক্ট সাবমিট করে, এবং ওনাদেরও কিন্তু এটা দরকার, তাই না? ওনারাও কিন্তু এই যে বিশেষ করে আপনি ফুল প্রফেসরের কাছে গেলে হয়তো ওনার আর প্রমোশন হওয়ার কিছু না। আপনি যান জুনিয়র কাছে যান, তাই না? আপনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাছে যান, একজন জুনিয়র কনসালটেন্টের কাছে যান, যারা রিসেন্টলি পাস করছে, এবং ওনাদেরও হয় কি এই যে আপনার ওনাদের প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু ওনাদের পাবলিকেশন লাগবে। তো আপনি এখন ওনারা তো স্পেশালিস্ট এবং খুবই বিজি, তাই না? টিচিং লোড, তারপরে হচ্ছে এখানে রুগী দেখা, সব কিছু মিলে আসলে প্রচুর লোড যায়। তো সেখানে আসলে রিসার্চ করাটার এত বেশি টাইম হয়ে ওঠে না আসলে, সত্যি কথা বলতে। এবং আমাদের ওই কালচারটা ডেভেলপ করে নেয় যে এরা অনেক স্টুডেন্ট নিয়ে কাজগুলো করবে। এই আমাদের যদি এই কালচারটা যদি আমরা বাংলাদেশে ডেভেলপ করতে পারি, যে 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 প্রফেসরও চাচ্ছে যে ওনার ক্যারিয়ারের জন্য, এবং আসলে উনি মানে ভালো মতো একটু রিসার্চ করতে যাচ্ছে, নতুন স্টুডেন্ট, নতুন ইয়াং জেনারেশনকে করতে, এটা কিন্তু টু ওয়ে প্রসেস। আপনি স্টুডেন্ট হিসেবে আপনি ওনার কাছে যান, কাজ করেন, ওনার গাইডেন্স নেন। যারা এফসিপিএস এমডি পাস করতেছে ওনারা কিন্তু থিসিস করে, তো ওনাদের গাইডেন্স দেন। বা যারা দেশের বাইরে আসছে, যারা রিসার্চে আরও এক্সপার্ট, তাদেরও গাইডেন্স দেন, সমস্যা নেই তো, তাই না? ওনাদের সাথে কন্ট্যাক্ট, একটা কোলাবোরেটিভ ওয়েতে কাজ করেন। কাজ করার পরে আপনি আপনার স্কিল ডেভেলপ করবে কিন্তু, এবং এটা টু ওয়ে। এটা হচ্ছে আপনি যেমন ধরেন যে প্রফেসর কাজ করবে, উনি বাংলাদেশে যদিও এটা কালচারটা ডেভেলপ করে নাই, যিনি সিনিয়র এখানে, যিনি লিড থাকবে, উনি হবে হচ্ছে করেসপন্ডিং অথর, অর্থাৎ লাস্ট অথর, করেসপন্ডিং অথর। আর যে স্টুডেন্টটা বা যে জুনিয়রটা এইটার মেইন কাজটা করতেছে, হ্যান্ডস অন ডাটাগুলো কালেক্ট করতেছে, ম্যানুস্ক্রিপ্টে লিখতেছে, তাই না? এরা হবে হচ্ছে ফার্স্ট অথর। তো এই কালচারটা ডেভেলপ করেন, দেখবেন যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার একটা পেপার হলো বা অ্যাবস্ট্রাক্ট হলো, যেটাতে আপনি ফার্স্ট অথর আছেন, সেকেন্ড অথর আছেন বা নাম আছে, তা আপনি এটা সিভিতে হাইলাইট করবেন। আবার এট দ্য সেম টাইম যিনি প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, ওনারা ওই পেপারটাই ইউজ করতে পারবে হচ্ছে, যদি এটা মানে রিকগনাইজ জার্নাল হয় ডেফিনেটলি, এবং কোয়ালিটি পেপার হয়, তাহলে উনি সেটা ওনার প্রমোশনের জন্য কিন্তু হেল্পফুল হবে। তো এই কালচারটা, এই যে একটা মিউচুয়াল বেনিফিটটা, এটা ডেভেলপ করেন, দেখবেন যে টিচাররাও আগ্রহী হবে, স্টুডেন্টরাও বেনিফিটেড হবে, এবং
কাজটা রিয়েল করেন, বানাই মানে আন্দাজে আন্দাজে ডাটা দিয়ে না, ঠিক আছে? ভালো মতো মানে রিয়েল ডাটাগুলো কালেক্ট করেন। আপনি অল্প কিছু দিয়েও কিন্তু যদি এটা রিয়েল ডাটা হয়, অল্প সংখ্যক পেশেন্ট দিয়ে কিন্তু আপনি এটা মানে পেপার পাবলিশ করতে পারেন। আমি একটা এক্সাম্পল দিই। আমার যেমন হাঁসপাং ডিজিজ নিয়ে একটা কাজ ছিল, সেটা হচ্ছে মোটামুটি 1 বছর আমি হচ্ছে পেশেন্টগুলোকে মানে হাঁসপাং ডিজিজ আসলে আমি পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট থেকে ডাটাগুলো কালেক্ট করতাম। তো আমার এরকম 50টা পেশেন্ট ছিল। তো 50টা পেশেন্টের হিস্ট্রি, যেমন তাদের কনসেঙ্গুইনিটি আছে কিনা, তারপর তাদের বার্থ ওয়েট কত ছিল, এগুলো নিয়ে বিভিন্ন এপিডেমিওলজিক্যাল কিছু ডাটা নিয়ে কিন্তু আমি পেপার পাবলিশ করছি। হ্যাঁ, এটাতে আমি ফার্স্ট অথর ছিলাম। তো এইরকম কাজ করেন। আমি অ্যানোরেক্টাল ম্যালফরমেশন নিয়ে কাজ করছি। সিম্পল, পেশেন্ট আসছে, ভর্তি হয়েছে, অ্যানোরেক্টাল ম্যালফরমেশন কোন টাইপ, মানে ক্রাকেনবার্গ সাব টাইপ আছে কোনটা এটা, ঠিক আছে? তো এরকম আমাদের হচ্ছে 300টা পেশেন্ট হয়ে গেছে। তারপরে আমি একটা টেবল বানালাম, আমি একটা ক্লাসিফিকেশন করে দেখলাম যে বাংলাদেশে এই ফ্রিকোয়েন্সি, পেপার একটা হয়ে গেল। সিম্পল কিন্তু কাজগুলো। এখন হচ্ছে আপনাকে একটু সময় দিতে হবে, একজন প্রফেসর বা একাধিক প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আপনি একা পারবেন না হয়তো এগুলো, মানে কিছু কিছু ক্ষেত্রে একা পারবেন, কিন্তু বেটার হচ্ছে আপনি কয়েকজন মিলে যান, 2-3 জন মিলে যান। আপনার মতো যারা এরকম রিসার্চ করতে যাচ্ছে বা যারা বাইরে আসতে চায়, আপনি 2-3 জনে মিলে এগুলো কাজটা করেন, ঠিক আছে? সেটা আপনার যেমন এই যে মানে সার্জারি হতে পারে, মেডিসিন হতে পারে, পেডিয়াট্রিক সার্জারি হতে পারে, তারপর হচ্ছে নিউরোলজি হতে পারে, প্যাথোলজি হতে পারে, যদি আপনি একটু মলিকুলার সাইডে চিন্তা করতে চান বা ক্যান্সার নিয়ে চিন্তা করতে চান। তার মানে প্রচুর অপশন। জাস্ট আপনি গিয়ে কথা বলেন একজন প্রফেসরের সাথে। হয়তো সিনিয়র প্রফেসররা অনেক ব্যস্ত থাকবে, ওনাদের হয়তো অনেকের হয়তো এটার প্রয়োজন না হতে পারে, বাট আপনি জুনিয়র লেভেলে যান, আপনারা দেখেন কে একটু একাডেমিক মাইন্ডের, কথা বলেন, দেখবেন যে আপনাকে হেল্প করবে। হ্যাঁ, এই কালচারটা আস্তে আস্তে ডেভেলপ করবে। বললাম এটা কিন্তু 2 সাইডের লাভ, ঠিক আছে? এবং চেষ্টা করবেন যে কাজটা যেন আসলে অনেস্টলি করতে, মানে ভুলভাল ডাটা দিয়ে আসলে এগুলা লিটারেচার ফিল আপ করে দরকার নেই। ওই অনেস্টিটা গ্রো করতে হবে, ওটা না হলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে বাংলাদেশে আপনি কিভাবে করতে পারেন। সেটার জন্য আপনি কিন্তু ডিপেন্ডিং অন দ্য প্রজেক্ট, যা আপনি যদি একটা রেয়ার ডিজিজ নেন, ঠিক আছে, তাহলে তো আপনার বছরের পর বছর অপেক্ষা করতে হবে ওই এনাফ স্যাম্পল সাইজ হইতে, তাই না? সেক্ষেত্রে আপনি হয়তো এটা খুব একটা মানে এজ এ স্টুডেন্ট আপনার হয়তো এটার জন্য খুব বেশি ইমিডিয়েট বেনিফিট দেবে না। কিন্তু যেগুলো কমন জিনিস, ছোট জিনিস, কমন কিন্তু ছোটোখাটো প্রবলেম, এগুলো নিয়ে আপনি সলভ করেন, দেখবেন যে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট বা কিছু একটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই কাজটা করে এটা হচ্ছে আপনি করতে পারবেন। 6 মাস করেন না, 6 মাস অল্প অল্প সময় টাইম দেন না, কয়েকজনে মিলে যান। তো এটা হচ্ছে আপনি কিভাবে রিসার্চে এক্সপিরিয়েন্স নেবেন, কিভাবে ওইটাকে হাইলাইট করে আপনি সিভিটা এনরিচ করবেন। এটা পেপার পাবলিশ হইতে হবে তা না, আপনি যে এটা কাজ করতেছেন, শিখতেছেন, এইটা দিয়ে আপনি ইন্টারভিউতে মানে অনেকক্ষণ কথা বলতে পারবেন। হ্যাঁ, কনভিন্স করে ফেলতে পারবেন। আপনি চুপ করে বসে থাকতে হবে না। আপনি বলবেন যে আমি এই স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করছি, হ্যাঁ, আমি দেখাবেন যে আমি এটা জানি। এইটা কিন্তু অনেক 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 কাজ, মানে অনেক কাজে দেবে। আচ্ছা, এটা গেল এটা। এখন আর কি করতে পারেন? সেকেন্ড আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি রিভিউ পেপার লিখতে পারেন। ওইটা যেটা বললাম এটা এতক্ষণ, সেটা হচ্ছে অরিজিনাল রিসার্চ, প্রাইমারি রিসার্চ। আপনি নিজে ডাটা কালেক্ট করতেছেন এবং নিজে পেপার মানে হচ্ছে কয়েকজনে মিলে, একা তো আর রিসার্চ হয় না, কয়েকজন মিলে, এটা হচ্ছে অরিজিনাল ডাটা, প্রাইমারি ডাটা। আরেকটা করতে পারেন হচ্ছে লিটারেচার রিভিউ নিয়ে, মানে লিটারেচার রিভিউ করে রিভিউ পেপার লেখা। সেটাতেও টাইম দিতে হবে, কিন্তু অনেকগুলো পেপার করতে হবে, পরে একটা নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করে একটা করতে হবে, রিভিউ পেপার লিখতে হবে। এবং ভালো মতো রিভিউ পেপার লিখতে পারলে কিন্তু ভালোই হয়। হ্যাঁ, খুব ভালো হয়, কিন্তু অনেকে কিন্তু লেখে এরকম রিভিউ পেপার। কিন্তু এটা আপনার, এবং রিভিউ পেপার লেখার সময় আপনাকে চিন্তা করতে হবে হচ্ছে আপনি আন্দাজে একটা টপিক নিয়ে নিলাম এরকম না, আপনি আগে সিলেক্ট করবেন হচ্ছে আপনি কোন কোন ফিল্ড আপনার পছন্দ। যেমন ধরেন আপনি রিসার্চে আসতে চান মাস্টার্স বা পিএইচডিতে হচ্ছে লেটস সে নিউরোসায়েন্সে, তাহলে আপনি নিউরোলজিক্যাল কোনো একটা ডিজিজ নিয়ে রিভিউ পেপার লিখেন, বা নিউরোসায়েন্সের বেসিক বায়োলজি, সেটা অ্যাস্ট্রোসাইট হতে পারে, অলিগোডেন্ড্রোসাইট হতে পারে, যে কোনো একটা টপিক নিয়ে আপনি লিখেন, ঠিক আছে? তারপরে যেমন ধরেন হতে পারে হচ্ছে আপনি ধরেন মলিকুলার বায়োলজিতে আসতে চান বা ক্যান্সার বায়োলজিতে আসতে চান, তাহলে কোনো একটা ক্যান্সার নিয়ে রিভিউ পেপার লিখেন, ঠিক আছে না? তো এইটা রিভিউ পেপারের ক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো হচ্ছে আপনি আগে সাবজেক্ট বা ফিল্ড চুজ করেন, কোন সাবজেক্টে আসবেন, দেন ওই রিলেটেড আপনি একটা রিভিউ পেপার লিখেন।
এবং সেটাও একা করতে পারলে তো ভালো, কিন্তু কয়েকজনে মিলে করেন তাহলে কাজটা লোড কমে যাবে। এবং রিভিউ পেপার কীভাবে লিখতে হয় সেগুলো নিয়ে আপনি ইউটিউব দেখেন, পেয়ে যাবেন। ওইটাতে আমি যাচ্ছি না, আমি আপনাকে জাস্ট অপশনগুলো বলতেছি, আপনার হাতে কি অপশন আছে। চিপ, অল্প খরচে কিন্তু একটু শ্রম দিয়ে কি করতে পারবেন। রিসার্চ এক্সপিরিয়েন্স কীভাবে বললাম সেটা বললাম, পেপারের ব্যাপারে, রিভিউ পেপারের ব্যাপারে বললাম। আর কি আছে? আচ্ছা, ধরেন এবার হচ্ছে আপনি জুনিয়র না এত, বা আপনার এত টাইম নেই এগুলো করা, ঠিক আছে? তাহলে কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না? অবশ্যই পারবেন। আমি এখানে অনেকেই চিনি যাদের এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নাই, রিসার্চ ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে আপনার আশা হচ্ছে সিম্পল এমবিবিএস বা বিডিএস ধরেন, তা আপনি এটাকে কীভাবে হাইলাইট করবেন? তাহলে এখানে ধরেন আপনি অ্যাপ্লাই করতেছেন নিউরোসায়েন্সে, আপনি তো নিউরোসায়েন্সের নাও পড়েন নাই, কথার কথা আপনি মনে করতেছেন, মানে আমি বলতেছি না, আপনি মনে করতেছেন যে আপনি তো কিছুই জানেন না, আপনি নিউরোসায়েন্সের তো কিছু করেন না, আপনি কিভাবে কনভিন্স করবেন? মেডিকেল ফিল্ড এমন একটা, মানে এমবিবিএস হোক বিডিএস হোক, এমন একটা ফিল্ড, আপনি এত কিছু পড়ে আসছেন যে আপনি ইউ ক্যান মেক এ কানেকশন। কিভাবে? একটা এক্সাম্পল দিই। যেমন আপনি এই যে যে আমরা অ্যানাটমি পড়ে আসছি না, ওখানে আপনি পুরো একটা এত বড় একটা বই পড়ে আসছেন, কিন্তু এই যে নিউরোলজির, তাই না, সরি নিউরো অ্যানাটমির, আপনি এই যে নিউরোপ্যাথোলজি পড়ছেন, আপনি এই যে নিউরো মেডিসিন পড়ছেন, নিউরো সার্জারি পড়ছেন, ওয়ার্ডে ঘুরছেন, ইন্টার্নি করছেন, আপনি ওগুলোকে কাজে লাগান, ওই এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগান, তাই না? আপনি রুগী দেখছেন, আপনি ওই রুগী দেখার মধ্যে যে আপনি চিন্তা করতে থাকেন যে আপনি নিউরোলজিতে যখন আপনার রোটেশন ছিল এজ এ মেডিকেল স্টুডেন্ট অথবা ইন্টার্নির সময়, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি পাবেন ছোট বাচ্চা বা বয়স্ক যার স্টোরি আপনার মনে গেঁথে আছে, এটা আপনি চিন্তা করেন, পাবেন। সেইটা দিয়ে আপনি কানেক্ট করার চেষ্টা করেন। আপনি নিউরোলজিতে একজন নিউরোসায়েন্সের ইয়াতে অ্যাপ্লাই করবেন, তো যে প্রফেসর দেখবেন যে আপনি প্রফেসরের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে সে দেখা যাচ্ছে আলজাইমার্স নিয়ে কাজ করতেছে বা স্ট্রোক নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, বা স্পাইনাল কর্ড ইনজুরি নিয়ে কাজ করতেছে। দেখেন আমি যেগুলো নাম বললাম সবগুলো কিন্তু আপনি রোগী দেখে আসছেন। এমন হইতে পারে যে সে মোটর নিউরন ডিজিজ নিয়ে কাজ করতেছে, বা কি বলে এগুলোকে, বা নিউরোমাসকুলার কোনো একটা, আপনি মাইস্থেনিয়া রোগী দেখছেন না, আপনি হয়তো যদি একটু লাকি হন তাহলে হচ্ছে বিভিন্ন যে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি আছে বা বেকাস ডিস্ট্রফি আছে, এরকম দেখা যাচ্ছে আপনি ডিস্ট্রফির রোগী দেখছেন। তারপরে সেরেব্রাল পলসের বাচ্চাদের রোগী দেখছেন না, এগুলো কানেক্ট করার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার যদি দেখা যাচ্ছে কোনো একটা আপনি অর্থাৎ যেই প্রফেসর যেই ডিজিজ নিয়ে কাজ করে ওইটার সাথে আপনি বলেন যে আপনি এই রোগীগুলো দেখছেন, ডিল করছেন প্রচুর, হ্যাঁ, আপনি দেখছেন যে এদের এই ট্রিটমেন্ট দিলে এটা ভালো হচ্ছে না, সেজন্য আমি এটাতে খুব ইন্টারেস্টেড। এভাবে কানেকশন পাবেন। এখন বানায় বলার দরকার নাই, আপনার এখানে বানানোর কিছু নাই, আপনি পাবেন, খুঁজে দেখেন, আপনি একটু ব্যাকে যান, আপনি একটু হিস্ট্রি পাবেন। আপনি যদি দেখেন যে ক্যান্সার নিয়ে কাজ করতে চান, আপনি কত ক্যান্সার রোগী দেখছেন হসপিটালে, কত রোগী আপনার চোখের সামনে মারা গেছে, মেক এ কানেকশন। হ্যাঁ, ওইটা দিয়ে জাস্টিফাই করতে পারবেন যে আমার এই এক্সপেরিয়েন্স আছে। আমি কেন, আপনি প্যাথোলজিতে স্লাইড দেখছেন না ক্যান্সারের, দেখছেন তো, তারপর হচ্ছে আপনি হিস্টোলজি পড়ে আসছেন না, তারপর আপনি নিজে হয়তো সেকশনিং করেন নাই কিন্তু দেখছেন না প্যাথোলজি টিউটোরিয়ালে, যে প্র্যাকটিক্যালে, তারপর হচ্ছে আপনি প্যাথোলজি স্পেসিমেন, আপনি সার্জারি ওয়ার্ডে প্যাথোলজি স্পেসিমেন কালেক্ট করছেন না, দিয়ে আসছেন না, ওইটা তো একটা গ্রস এক্সামিনেশনের মতোই, তাই না? আপনি এভাবে প্যাথোলজিকে কানেক্ট করেন বা ক্যান্সার বায়োলজিকে কানেক্ট করেন, ঠিক আছে না? যে বলেন যে আপনি যে আমার কত রোগী আমার চোখের সামনে মারা গেল, রেডিওথেরাপি দিছে, অনকোথেরাপি, মানে যে কি বলে কেমোথেরাপি দিছে, কাজ হচ্ছে না, তো সেজন্য আমি এটাতে ইন্টারেস্টেড। আমি যেভাবে বলতে সেভাবে না, আপনি এটাকে হয়তো আরও অনেক পলিশভাবে বলতে হবে যে ওইটা প্রফেসরের রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলায়। বাট আমার পয়েন্ট হচ্ছে আপনি ইউ ক্যান মেক এ কানেকশন। এমন একটা আপনি লাকি, আমরা লাকি যে মেডিকেল ডেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এটা কানেকশন করতে পারবেন। তো এইভাবে আপনি কানেকশনটা করতে পারেন। তবে ওই যেটা বললাম, একদম ফার্স্ট হ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু ভালো, না থাকলে যে আপনার লাইফ শেষ তা না। কিন্তু আপনি চিন্তা করেন, সিভিটা ওভাবে সাজান, আপনি দেখবেন যে এটা লিখতে পারবেন। অনেকে বলে, যেমন ধরো আমি তো 5 বছর ধরে ক্লিনিকে কাজ করি,
হ্যাঁ, আমার তো কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স না, আমি কীভাবে আমাকে কেন নেবে? আপনাকে নেবে, নিতে বাধ্য যদি আপনাকে ওটা যদি সেল করতে পারেন। ঠিক আছে, আপনি কোথায় কাজ করছেন? আইসিইউতে? তাহলে আইসিইউতে আপনি এত রুগী দেখছেন, এত ক্রিটিক্যাল রুগী দেখছেন, তো এরা যে রিসার্চ করতেছে এগুলো তো ওই ক্রিটিক্যাল রুগীগুলোকে বা ওই ধরনের বিভিন্ন রুগীকে সেভ করার জন্য, তাই না? আপনি হয়তো পেডিয়াট্রিক্সে কাজ করছেন, তাই না? পেডিয়াট্রিক্সে কত রকম রুগী দেখছেন আপনি, যে বিভিন্ন জেনেটিক ডিজিজের রুগী দেখছেন, তাই না? পেডিয়াট্রিক সার্জারিতে কাজ করছেন, কত রকম রুগী দেখছেন। এনআইসিইউতে কাজ করছেন, কত রকম রুগী দেখছেন, তাই না? অটিজম নিয়ে দেখছেন, সেরেব্রাল পলসি নিয়ে দেখছেন। এগুলো নিয়ে আপনি নিউরোসায়েন্সকে ডিল করেন না, মানে নিউরোসায়েন্সে যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন এগুলো নিয়ে ডিল করেন। ক্যান্সার বায়োলজিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনি ওই যে আপনার ব্যাকগ্রাউন্ড এই যে প্যাথোলজি বা সার্জারিতে যে ক্যান্সার ডিল করছেন ওগুলো আনেন, কানেকশন করেন, ঠিক আছে না? আপনি যদি পাবলিক হেলথে যেতে চান, ঠিক আছে না, তাহলে আরএফএসটির কথা নিয়ে আসেন এখানে। হ্যাঁ, আরএফএসটির যে আপনি যে একটা ফিল্ড লেভেলে আপনি যে ট্রিপ করে আসছেন সেটা নিয়ে আসেন। আপনি যে ওখানে ডাটা অ্যানালাইসিস করছেন, আপনি যে ওখানে একটা থিসিসের মতো যে ছোট করে লিখছেন সেটা নিয়ে আসেন, ঠিক আছে না? তারপরে হ্যাঁ, এগুলা আরেকটা কাজ করতে পারেন হচ্ছে যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের জন্য বলতেছে যে ওখানে অনেক সময় সব সময় হয়তো থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কয়েকটা মেডিকেল কলেজে আমি জানি যে ওদের একটা রিসার্চ ক্লাব আছে বা এ ধরনের একটু চেষ্টা করে আর কি। তো ওখানের সাথে আপনি এঙ্গেজ হন, হ্যাঁ, ওখানের সাথে বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করেন। এভাবে আপনি সিভিটা এনরিচ করার চেষ্টা করেন এবং বিষয়গুলো জানার চেষ্টা করেন। আর হচ্ছে মানুষের সাথে কথা বলতে হবে, যারা এই পথে আগাইছে ওদের সাথে কথা বলতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনি কিভাবে সিভিটাকে এনরিচ করবেন, এবং এই কথাগুলো বললাম হচ্ছে আপনি হচ্ছে কিভাবে ইয়াতে আসবেন, এই যে মাস্টার্স বা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন সেটার জন্য। আমি দুটাই বললাম, একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, ধরেন আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, রিসার্চ এক্সপিরিয়েন্স আপনি মনে করতেছেন নাই, তাহলে সেভাবে কীভাবে কানেকশন করলেন সেটাও বললাম। আর একটা হচ্ছে আপনার সময় আছে, আপনি হয়তো একটু টাইম দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন সেটাও বললাম। এখন ধরেন আরেক ধরনের সিনারিওর সাথে আমার যথেষ্ট মানে কথা হয়েছে, মানে অনেকের সাথে, সেটা হচ্ছে অলরেডি ওরা ইউএসএতে আছে, ওরা কী করবে? ওদের জন্য আমি যে অ্যাডভাইসটা দিই সেটা হচ্ছে, এতক্ষণ যে অ্যাডভাইসগুলো দিলাম সেগুলো তো প্রযোজ্য, বাট এখানে প্রবলেম হচ্ছে এখানে তো আপনি সরাসরি এখানে ক্লিনিক্যাল এরকম মানে আপনাকে রিসার্চে নিয়ে নেবে, এটা একটু হয়তো ডিফিকাল্ট, আনলেস আপনি যদি ইউনিভার্সিটিতে ভাবে যদি একটা ফর্মালি যদি অবজারভারশিপ, হ্যাঁ, যারা অলরেডি ইউএসএতে আছে, হ্যাঁ, যারা অলরেডি ইউএসএতে, যেমন ধরেন স্পাউস আছে, যে হাজব্যান্ড বা ওয়াইফ ইউএসএতে অলরেডি আছে, তো তাদের সাথে মানে বিয়ের পরে অনেকে চলে আসে ডাক্তার, দেখা যাচ্ছে এরপরে কি করবে, এরকম আমার সাথে অনেকে কন্ট্যাক্ট করছে। তো এদের ক্ষেত্রে আমি অ্যাডভাইসটা দেবো হচ্ছে, বাংলাদেশে থাকতে যে অ্যাডভাইস, সেই অ্যাডভাইসটা আমি দিচ্ছি এখানেও। আপনি হচ্ছে, কিন্তু এখানে একটু সিনারিওটা ডিফারেন্ট। আপনি রিভিউ পেপার লিখতে পারেন বা ওগুলো ঠিক আছে সবগুলা। এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বাংলাদেশে যেমন এই যে কথা বললাম যে ভলান্টারিলি আপনি রিসার্চ এক্সপিরিয়েন্স নেবেন, এখানেও এই কাজটা করতে পারেন। এটা কিন্তু সম্ভব। ভলান্টারিলি আপনি ধরেন, যদি এমন হয় আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটিতে, যেমন আমার পরিচিত অনেকে আছে, যা বিশেষ করে বেশ কয়েকজন মেয়ে আছে যে হাজব্যান্ড এখানে পিএইচডি করতেছে বা জব করতেছে বা পোস্ট ডক, তারপরে বিয়ে হয়েছে এখন আসছে। কয়েকজন ছেলেও আছে যাদের ওয়াইফ হচ্ছে এখানে সিটিজেন বা এরকম আসছে। তো আপনি কি করতে পারেন? আপনি হচ্ছে আপনার আশেপাশে মেডিকেলগুলো খোঁজ দেন বা ইউনিভার্সিটিতে খোঁজ দেন, দেখেন কোনো ভলান্টারি পজিশন সম্ভব কিনা। হ্যাঁ, কোনো একটা ডিপার্টমেন্টে ভলান্টারি পজিশন সম্ভব কিনা। আপনি প্রফেসরের সাথে বলেন যে আমি এত ঘন্টা সময় দিতে পারবো ডেইলি বা উইকলি, আমি অবজার্ভ করতে চাই। আর কিছু বলার দরকার নাই, মানে টাকা পয়সার চাওয়ারও দরকার নেই, কিছু জানা। আপনি আগে কাজটা শিখেন। কি শিখবেন? যদি আপনার মলিকুলার লেভেলে বা ওয়েট ল্যাব মানে হচ্ছে যেগুলো বেঞ্চে কাজ করে, ওই ধরনের কাজ যদি করতে চান, আপনি যান কোনো একটা ল্যাবে যান, পিসিআর শিখেন, পিসিআর দেখেন কিভাবে করে, কিভাবে জেল ইলেকট্রোফোরেসিস করে দেখেন, কিভাবে ওয়েস্টার্ন ব্লট করে দেখেন, কিভাবে প্রাইমেট ডিজাইন করতে হয় দেখেন, ঠিক আছে না? জাস্ট অবজার্ভ করেন, দেখেন। আপনি যদি 2 মাসও যদি এই কাজটা করতে পারেন, আপনার কিন্তু অলরেডি হয়ে গেল সিভিতে যে আমি অমুক প্রফেসর আন্ডারে কাজ করছি, আমি এগুলো জানি, ঠিক আছে? আপনি রিসার্চ এনভায়রনমেন্টটা সম্পর্কে জেনে যাবেন। অনেকে হয় কি আসে
যে শুধু টেনশন করতে থাকে যে কি করব, ইউ বিকাম প্রোঅ্যাক্টিভ অ্যান্ড গো ফর ইট। আপনি চেষ্টা করেন, আপনার আশেপাশে যে ইউনিভার্সিটি আছে ইমেল দেন, সমস্যা তো না, আপনাকে খেয়ে ফেলবে পাই দেবে নাকি, আপনি ইমেল দেন, পাইতেও পারেন। এমনকি অনেকে হইতে পারে যে ওরা বাঙালিও পাই যেতে পারে, বাঙালি প্রফেসর, ঠিক আছে? তো ওরা অনেক সময় হেল্প করতে পারে আপনাকে যে ঠিক আছে তুমি আসো, ভলান্টারি বেসে আসো, দেখো, শিখো, ভালো লাগলে। অনেক সময় ওখান থেকেও আপনি কনভিন্স যদি করতে পারেন, কাজ যদি শিখতে পারেন, তখন হচ্ছে ওখানেও আপনার ইভেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকে যেতে পারবেন। আরেকটা করতে পারেন হচ্ছে, যেমন ওখানে যখন কিছু কাজ শিখবেন কয়েক মাসের মধ্যে, তারপর হচ্ছে ওই অবস্থায় আপনি হয়তো ওখানে অ্যাপ্লাই করতে পারেন পিএইচডির জন্য বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মানে বা টেকনিশিয়ান পজিশনের জন্য, বা অন্য ইউনিভার্সিটি বা অন্য প্রফেসরের ওখানে অ্যাপ্লাই করতে পারেন যতক্ষণ না আপনার পিএইচডিতে অ্যাডমিশন হয়। এটা হচ্ছে যারা এখানে চলে আসছে তাদের জন্য অ্যাডভাইস। অর্থাৎ আপনি ভলান্টারি বেসিসে চেষ্টা করেন এই ধরনের কাজ করতে, এবং হচ্ছে পাশাপাশি আপনি একটা রিসার্চ পেপার একটা হচ্ছে রিভিউ পেপার, বা যদি পাবলিক হেলথে ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে সিস্টেমেটিক রিভিউ বা মেটা অ্যানালাইসিস, এগুলো আর একটু আপনাকে ওই স্পেশাল নলেজ অর্জন করতে হবে। বাট আমি নামগুলো শুনে রাখলাম আর কি, তো ওগুলো দেখতে পারেন, ওগুলো করতে পারেন কিনা। আরেকটা অপশন হচ্ছে যেটা একটু সারপ্রাইজড হবেন আপনারা, এবং সেটা হয়তো সবার জন্য ইজি না, বাট ইট ইজ পসিবল, সেটা বলতেছি। বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি অ্যাকচুয়ালি, যদিও আমরা এটা ব্যাচেলর সমমান ধরি, কিন্তু এটা কিন্তু ইউএসএতে এমডি সমমান, ডক্টর অফ মেডিসিন সমমান, ইন দ্য সেন্স দ্যাট এমবিবিএস হচ্ছে বাংলাদেশে প্রাইমারি মেডিকেল ডিগ্রি, ইউএসএতে এমডি হচ্ছে, ডক্টর অফ মেডিসিন হচ্ছে প্রাইমারি মেডিকেল ডিগ্রি। ইন দ্যাট সেন্স দে আর ইকুইভ্যালেন্ট। আপনি যখন ইউএসএমএলই কমপ্লিট থাকবে তখন ডেফিনেটলি অবশ্যই এটা এমডি ইকুইভ্যালেন্ট, এটা আর আপনাকে এটা বলতে হবে না। কিন্তু যখন আপনি রিসার্চের জন্য অ্যাপ্লাই করবেন বা রিসার্চ পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনি যদি এটা কনভিন্স করতে পারেন, আপনার ইভেন কি ইউএসএমএলএ না থাকলেও আপনি যদি এটা কনভিন্স করতে পারেন, এবং হচ্ছে আপনার যদি রিসার্চ, আপনার যদি এই যে ভলান্টারি পজিশন বা একটা 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 অ্যাটাচমেন্ট বেশ করে যদি আপনার মোটামুটি টেকনিক্যাল কাজগুলো যদি শিখে ফেলতে পারেন, ধরেন আপনি এক বছর এরকম কাজ করছেন বা 6 মাস কাজ করছেন এবং আপনি ভালো মতো শিখে ফেলছেন, ইউ ক্যান অ্যাপ্লাই ফর পোস্ট ডক পজিশন উইথ এমবিবিএস, ইউ ডোন্ট নিড পিএইচডি। এটা সারপ্রাইজড হবেন, কিন্তু আমি নিজে চিনি এরকম, ঠিক আছে, একাধিক মানুষকে চিনি যারা হচ্ছে এমবিবিএস পাস করছে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে ইউএসএমএলই কথা চিন্তা করতেছে বা ইউএসএমএল স্টেপ 1 দিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে এখানে আসছে কোনো একটা রিসার্চ পজিশন নিয়ে আসছে, পেইড হইতে পারে, আনপেইড হইতে পারে, তারপরে হচ্ছে কাজ শিখছে এবং হচ্ছে দেখা যাচ্ছে পোস্টডক পজিশন পাই গেছে, এরপর অ্যাপ্লাই করছে, পোস্টডক পজিশন পাই গেছে, ঠিক আছে। তো তবে বাংলাদেশ থেকে যদি আপনি এখন সরাসরি পোস্টডক পজিশনের জন্য অ্যাপ্লাই করেন, তো আপনাকে কেন নেবেন, তাই না? এটা আপনি কনভিন্স করতে পারলে নেবে, বাট ইট ইজ ভেরি আনলাইকলি, আনলেস আপনার যদি এরকম কোনো একটা সুযোগ থাকে। তো ইউজুয়ালি যারা এখানে চলে আসছে অলরেডি, তাদের ক্ষেত্রে এই সুযোগটা আছে যে যদি কোনো একটা কোথাও ভলান্টারি বেসিসে হোক বা অবজারভারশিপ হোক বা রিসার্চ অ্যাটাচমেন্ট হোক, কোনোভাবে যদি একটা ল্যাবে ঢুকে কিছু কাজ আপনি শিখতে পারেন, তাহলে অবশ্যই এটার উপর ভিত্তি করে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এমনকি আমি এটা বলতেছি পোস্টডকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইউ ক্যান স্কিপ পিএইচডি, এটা সম্ভব। তো 3টা অপশন বলে ফেললাম, তাই না? এবার আরও একটা অপশন বলি, সেটা হচ্ছে আপনি যদি, এটা অনেকেই জানে না, আপনি যদি জেনেটিক্সে পিএইচডি করেন, সেটা ইউএসএ হোক বা অন্যান্য দেশে হোক, যদি জেনেটিক্সে পিএইচডি করেন, তখন হচ্ছে ইউএসএতে আপনি 2 বছরের বা 3 বছরের একটা ফেলোশিপ করতে পারেন, যেটাকে বলা হয় ল্যাবরেটরি জেনেটিক্স অ্যান্ড জিনোমিক্স। আবার বলতেছি, ল্যাবরেটরি জেনেটিক্স অ্যান্ড জিনোমিক্স, এলজিজি। এটা ফেলোশিপ করতে পারেন 2 বছর বা মানে কোথাও কোথাও মনে হয় 3 বছর। এই ফেলোশিপটা করে আপনি হচ্ছে জেনেটিসিস্ট, ল্যাবরেটরি জেনেটিসিস্ট হিসেবে কাজ করবেন। এটা এক ধরনের ডাক্তার, এবং এক ধরনের ডাক্তার মানে এরা এক ধরনের এই জন্যই বলতেছি, কারণ হচ্ছে এখানে ডাক্তাররাও যেমন এই লাইনে আসে, আবার পিএইচডি করা, শুধু পিএইচডি করা, নট মেডিকেল ব্যাকগ্রাউন্ড, ওরাও এই লাইনে আসতে পারে। কাজটা কি এদের? আমরা এদেরকে চিনি না বাংলাদেশে, কারণ এই ফিল্ডটা বাংলাদেশে ভাবে ডেভেলপ করে নাই। বাংলাদেশে যেমন প্যাথোলজিস্ট আছে, ওরা কি করে, এই যে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিসগুলো করতেছে, ব্লাড টেস্টগুলো করতেছে, তাই না, বা সাইটোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিসগুলো করতেছে, ক্যান্সার ডায়াগনোসিস যদি বলি, ওগুলো করতেছে, বা আরও অনেক কিছু করে, শুধু ক্যান্সার না। আচ্ছা, কারো যদি জেনেটিক ডিজিজ সাসপেক্ট করেন, সেটাকে ডায়াগনোসিস করবে। এখন হয়তো বাংলাদেশে
হয়তো ওই জেনেটিক্স ফিল্ডটা হয়তো ওভাবে ডেভেলপ করে না, বা জেনেটিক টেস্টগুলো ওভাবে খুব বেশি কি আসলে অল্প পরিমাণ হয়, খুব বেশি পরিমাণে যেহেতু হচ্ছে না সেই জন্য এই ফিল্ডটা এখনো ডেভেলপ করে না। বাট এখানে এই ফিল্ডটা অনেক ডেভেলপ। এখানে ক্লিনিক্যাল জেনেটিক্স যেমন আছে, অর্থাৎ স্পেশালিটি আছে, যেটা যে স্পেশালিস্টটা হচ্ছে জেনেটিক ডিজিজের রোগীকে ট্রিট করবে, পেশেন্টকে ট্রিট করবে। আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে যারা ডায়াগনোসিসটা করবে, ল্যাবরেটরি ডায়াগনোসিসটা করবে, অর্থাৎ মিউটেশনগুলো ডিটেক্ট করবে, তাই না? সেটা জেনেটিক ডিজিজের মিউটেশন হতে পারে, সেটা ক্যান্সারের মিউটেশন হতে পারে, তাই না? তো এইগুলো ডিটেক্ট করবে। তো এগুলো কারা ডিটেক্ট করবে? এগুলো ডিটেক্ট করবে হচ্ছে ল্যাবরেটরি জেনেটিসিস্ট বলা হয়। এরা এগুলো ডায়াগনোসিস করবে। তো এই ল্যাবরেটরি জেনেটিক্স অ্যান্ড জিনোমিক্স যেটা বললাম, সেটা তো হচ্ছে ওরা এই যে জেনেটিক ডিজিজগুলোর ডায়াগনোসিস করবে। এটা অনেকটা প্যাথোলজিস্টের মতোই, বাট হচ্ছে ডিফারেন্ট ডিজিজগুলো ডায়াগনোস করতেছে আর কি। তো যারা হচ্ছে বাংলাদেশে যারা আছেন, যারা জেনেটিক্স ফিল্ডে ইন্টারেস্টেড, কিন্তু ধরেন আপনি রুগী সরাসরি ডিল করতে যাচ্ছেন না, তারা এটা চিন্তা করতে পারেন কি করতে হবে। আপনার হচ্ছে জেনেটিক্সে পিএইচডি করতে হবে, জেনেটিক্সে পিএইচডি করে দেন এটাতে যাইতে হবে। এটা আপনার একটা অপশন। স্যালারি কেমন? ল্যাবরেটরি ডিরেক্টর হিসেবে স্যালারি আর কি খারাপ না, ভালোই। তারপর হচ্ছে এটাতে শুধুমাত্র যে আপনাকে জেনেটিক্সে পিএইচডি করে এখানে ঢুকতে হবে ব্যাপারটা কিন্তু তাও না। এটাতে আপনার এমবিবিএস করা আছে, আপনি যদি ইউএসএমএলও করেন তাহলে আপনার আর পিএইচডি লাগবে না। এখানে কিন্তু একটা মজার ব্যাপার, যারা মেডিকেল গ্র্যাজুয়েট তারা যদি ইউএসএমএলএ কমপ্লিট করে, তাহলে কিছু ইউনিভার্সিটিতে, যেমন আমি যে ইউনিভার্সিটিতে আসছি বেইলর কলেজ অফ মেডিসিন, সেখানে কিন্তু আপনি ইউএসএমএলএ যদি কমপ্লিট থাকে আপনার, অর্থাৎ আপনি যদি ইসিএফএমজি সার্টিফাইড হন, দেন আপনি কিন্তু ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই ক্লিনিক্যাল জেনেটিক্স অ্যান্ড জিনোমিক্সের জন্য। অবশ্যই এটা হচ্ছে আপনার যে অন্যান্য যে প্যাথোলজি, মেডিসিন, নিউরোলজি, মানুষজন সাধারণত ইউএসএমএল কমপ্লিট করার পরে যেখানে অ্যাপ্লাই করে, যে রেসিডেন্সি অ্যাপ্লাইয়ের জন্য, ইট ইজ ডিফারেন্ট দ্যান দ্যাট। আমি আপনাকে জাস্ট যারা ইউএসএমএল করে ফেলছেন তাদের জন্য এটা জানানোর জন্য বলতেছি যে এটা কিন্তু আরেকটা অল্টারনেটিভ আছে কিন্তু, হ্যাঁ, যে ল্যাবরেটরি জেনেটিক্স অ্যান্ড জিনোমিক্স 2 বছর বা 3 বছরের ফেলোশিপ, দেন ইউ বিকাম এ ল্যাবরেটরি ডিরেক্টর। বললাম যে এমবিবিএস করে ইউএসএমএল করেও এই ফেলোশিপ নিতে পারেন, অথবা এমবিবিএস করে পিএইচডি করে, ইউএসএমএল দরকার নাই, পিএইচডি করে দেন হচ্ছে আপনি ফেলোশিপটা করতে পারেন। Finally, you will become like a clinician, like a pathologist, but not a pathologist. It's like diagnosing the genetic disease. তো এই হচ্ছে মোটামুটি আমার অ্যাডভাইস। আমি যদি খুব ব্রিফলি 2 মিনিটে যদি এটা কি বললাম সেটা সামারি করি, বাংলাদেশ থেকে যারা ডাক্তার আছেন বা মেডিকেল স্টুডেন্ট আছেন, ডিসাইড করতে হবে হচ্ছে প্রথমে আপনি কোন দেশে যাবেন, এবং মেডিকেলে থাকবেন নাকি হচ্ছে একাডেমিক সাইডে যাবেন, মানে রিসার্চ সাইডে যাবেন। মেডিকেলে যদি ক্লিনিক্যালে যেতে চান, ওই রেসপেক্টিভ দেশের লাইসেন্সিং এক্সাম দিয়ে আপনাকে যেতে হবে। যদি রিসার্চে যেতে চান তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি এক জায়গায় এক রিকোয়ারমেন্ট, বাট ওভারঅল ইউএসের ক্ষেত্রে আপনার মাস্টার্স দরকার নাই, পিএইচডিতে সরাসরি আসতে পারবেন। তো যাই হোক, মাস্টার্স বা পিএইচডিতে যেটা আসেন না কেন, আপনার হচ্ছে যদি এটা বায়োমেডিক্যাল ফিল্ডের হয়, আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে বললাম, সেখানের সাথে যে সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন সেখানে আপনার মেডিকেল এক্সপিরিয়েন্স অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্নি ডাক্তার, এবং আপনি যে সাবজেক্টগুলো পড়ছেন সেটাকে কানেক্ট করেন। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার যদি কিছুই না থাকে, সেক্ষেত্রে যদি আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে সেটাও কানেক্ট করেন এটার সাথে, আপনি কানেক্ট করতে পারবেন। আলটিমেটলি এখানে যত রিসার্চে হোক না কেন সেগুলো সবগুলো ডিজিজ ওরিয়েন্টেড, মানে ম্যাক্সিমাম ডিজিজ ওরিয়েন্টেড। আপনি ওগুলোর সাথে কানেক্ট করেন, ওই ডিজিজের সাথে আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা কানেক্ট করে সিভিটা এনরিচ করেন। তারপরে হচ্ছে আরেকটা কি বললাম, এই যে যারা যদি সম্ভব হয় আপনি একটা রিভিউ পেপার